ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সমস্ত স্কুলগুলিতেই সামনে রয়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের তোমাদের সিলেবাসটা কিন্তু বেশ বিস্তৃত রয়েছে। আশা করছি পরীক্ষা যেখানে তোমাদের দেখতে গেলে 10 দিন বা 1 সপ্তাহ মতো বাকি আছে, এই সময় তোমাদের ব্যাকরণের সম্পূর্ণ সিলেবাস তোমরা রিভিশন করে ফেলেছো। এরপর আমরা যত এই অংশের ওপর থেকে ছোট প্রশ্ন উত্তর আলোচনা করব, ততই কিন্তু আমরা পরীক্ষায় এমসিকিউ এর সঠিক উত্তর নির্বাচন করতে সক্ষম হব এবং ভেরি শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রে কোশ্চেনের উত্তর সহজে লিখতে পারবো। তোমরা হয়তো দেখবে কোনো একটা প্রশ্নকে ভেরি শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রে তৈরি করেছো, সেটাকেই হয়তো এমসিকিউতে পাচ্ছ। সেখানেও কিন্তু তোমরা যত ছোট প্রশ্ন উত্তর আলোচনা করবে, সেখানে তোমরা অনেকটাই উপকৃত হবে। চলো দেখি আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথমে আমরা বলছি গঙ্গা নদী এটি কি ধরনের বিশেষ্য। এটা একটা এমসিকিউরই প্রশ্ন দেওয়া আছে। গঙ্গা নদী, এটা বুঝতেই পারছো এটা একটি সংজ্ঞাবাচক বিশেষ্য। ঠিক একইভাবে বলা হলো গমন, এটি কি ধরনের বিশেষ্য, এটি হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। এভাবেই তোমাদের শুধু যে ডেফিনেশন নয়, একটা দৃষ্টান্ত দিয়েও জানতে চাওয়া হতে পারে যে এটি কি ধরনের বিশেষ্য বা কি ধরনের বিশেষণ। এরপরে রয়েছে মন দিয়ে লেখাপড়া করবে। এখানে ক্রিয়ার কি ধরনের কাল নির্দেশ করা হয়েছে। ক্রিয়ার কাল বলতে বোঝায় অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কালের প্রকার হচ্ছে 4টি করে যে ভাগ রয়েছে, সাধারণ, ঘটমান, পুরাঘটিত, অনুজ্ঞা বা অতীতের ক্ষেত্রে আমরা দেখব নিত্যবৃত্ত, চতুর্থটা রয়েছে। তা এখানে অপশানে দেয়া আছে যে প্রকারের যে ভাগগুলি তার উপর থেকে, তার মানে এখানে ক্রিয়ার কালের প্রকার জানতে চাওয়া হচ্ছে। মন দিয়ে পড়াশোনা করবে, করবে ক্রিয়া দেখে তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো এটা ভবিষ্যৎ কাল হয়েছে এবং এর মধ্যে একটা নির্দেশ প্রকাশ পাচ্ছে, তাই এটি হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞার দৃষ্টান্ত। এরপর বলছে বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণগুলিকে বলা হয় বলে অপশান দেওয়া আছে। তা এখানে যে 5টি বর্গ রয়েছে ব্যঞ্জন ধ্বনির ক, চ, ট, ত, প, প্রতিটি বর্গের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আর পঞ্চম 5টা করে, প্রত্যেকটা বর্গে 5টা করে ব্যঞ্জন ধ্বনি রয়েছে। ক, খ, গ, ঘ, উ হচ্ছে ক বর্গের ব্যঞ্জন। ঠিক একইভাবে চ বর্গের ব্যঞ্জন হচ্ছে চ, ছ, বর্গের ঝ, ঞ। তাই এখানে জানতে চাওয়া হচ্ছে প্রতিটি বর্গের দ্বিতীয় আর চতুর্থ ব্যঞ্জনধ্বনিগুলি হলো মহাপ্রাণ ব্যঞ্জন। মনে রাখার জন্য এখানে একটা সহজ উপায়, ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ। এই জিনিসটা মনে রাখার জন্য তোমরা সবসময় মনে রাখবে প্রতিটি বর্গের প্রথম ব্যঞ্জন একসঙ্গে অল্পপ্রাণ আর অঘোষ। আর অল্পপ্রাণ মহাপ্রাণের ক্ষেত্রে ব্যঞ্জন ধ্বনিগুলো অল্টারনেট করে আছে, মানে পরপর ধ্বনি নেই। যেটা প্রথমটা যদি আমাদের অল্পপ্রাণ হয়ে থাকে, তাহলে তৃতীয়টা হচ্ছে অল্পপ্রাণ, তাহলে দ্বিতীয় আর চতুর্থ ব্যঞ্জনধ্বনি হচ্ছে মহাপ্রাণ। আর অঘোষ আর ঘোষের ক্ষেত্রে দেখা যাবে যে বর্গের পরপর ব্যঞ্জনধ্বনিগুলি রয়েছে। প্রথমটা যদি অঘোষ ব্যঞ্জনধ্বনি, তাহলে দ্বিতীয়টাও, প্রতিটি বর্গের দ্বিতীয় ব্যঞ্জনধ্বনিগুলিও অঘোষ ব্যঞ্জনধ্বনি এবং তৃতীয়, চতুর্থ, পঞ্চম হয়ে যাচ্ছে সেখানে ঘোষ ব্যঞ্জন। তাহলে আমাদের প্রশ্ন ছিল প্রতিটি বর্গের দ্বিতীয় আর চতুর্থ ব্যঞ্জন ধ্বনিকে কি বলা হয়। এই ব্যঞ্জন ধ্বনিগুলিকে বলা হয় মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি। এরপরের প্রশ্ন, প্রগত সমীভবনের একটি প্রকৃষ্ট উদাহরণ হলো। প্রগত সমীভবন, সমীকরণ বা ব্যঞ্জন সঙ্গতি। তাহলে প্রগত সমীভবন কাকে বলে এটা তো তোমাদেরকে বুঝে রাখতেই হবে। একটা শব্দের মধ্যে আমরা দেখব পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনি তার পরবর্তী ব্যঞ্জন ধ্বনিকে প্রভাবিত করে পরিবর্তিত করছে, দিয়ে শব্দের মধ্যে একটা উচ্চারণগত সাম্য নিয়ে আসছে। একে বলা হচ্ছে প্রগত সমীভবন বা সমীকরণ বা ব্যঞ্জন সঙ্গতি। যেমন এর দৃষ্টান্ত, এখানে যে দৃষ্টান্তগুলি দিয়েছে দেখো, গপ্প, তাহলে গপ্পটা কি হবে, আসল শব্দ তো গল্প, গল্প থেকে এসছে গপ্প, তাহলে লয় পটা হয়েছে পয় প, তাহলে পরে ছিল প, পূর্বের লটা পরের পয়ের প্রভাবে প হয়ে গেছে, তাহলে এটা তো নয়, এটা হচ্ছে পরাগত সমীভবনের দৃষ্টান্ত। আরও একটা দৃষ্টান্ত রয়েছে ধৈর্যা, এটা তো নয়, এটা হচ্ছে অপিনিহিতির দৃষ্টান্ত। আর একটা দৃষ্টান্ত রয়েছে চন্দন, এটি হবে প্রগত ব্যঞ্জন সঙ্গতি বা সমীকরণ বা সমীভবনের দৃষ্টান্ত। আসল শব্দ হচ্ছে চন্দন, দন্তে নয় দ ছিল, সেটা হয়ে গেছে দন্তে নয় দন্তেন্য, তার মানে পূর্বের দন্তেন্যটা পরের দকে প্রভাবিত করে দন্তেন্যতে রূপান্তরিত করেছে। তাহলে চন্দন হচ্ছে প্রগত সমীভবনের একটি দৃষ্টান্ত। এরপর যৌগিক স্বরধ্বনি কোনটি, অপশন দেওয়া আছে যৌগিক স্বরধ্বনি। সবসময় মনে রাখবে দুটি, যৌগিক স্বরধ্বনি বললো বা যৌগিক স্বর দুটি, কোন দুটি, ওই আর ও। ওই, ও
হস্যই, ও যুক্ত হস্য, উচ্চারণ দিয়েই তোমরা মনে রাখবে। এবার অপশানের মধ্যে দেখবে হয় ওই রয়েছে নয় ও রয়েছে, যে কোনো একটি অপশান এখানে তোমরা চুজ করবে। আচ্ছা, এরপর বলছে ঠোঙা। ঠোঙা এটি কি ধরনের শব্দ? শব্দ ভাণ্ডার অনুসারে ঠোঙা বুঝতেই পারছো, এটা একেবারে দেশি শব্দ। তদ্ভব তৎসম বিদেশি বা সংকর কোনোটিই নয়, এটি হচ্ছে দেশি শব্দ। ওরে নবীন ওরে আমার কাঁচা, ওরেটা কি ধরনের শব্দ? অপশানের মধ্যে দেয়া রয়েছে অব্যয়েরই বিভিন্ন বিভাজন, বিস্ময় সূচক অব্যয়, তারপরে বলছে সম্বোধন সূচক অব্যয়, অনুকার অব্যয়, পদান্বয়ী অব্যয়। এটা হবে, বুঝতেই পারছো, ওরে বলে সম্বোধন করা হচ্ছে, এটা সম্বোধন সূচক অব্যয়ের একটি দৃষ্টান্ত। উপসর্গ বসে কোথায়? তারপরে প্রশ্ন, উপসর্গ বসে কোথায়? অপশান দেয়া রয়েছে বর্ণের আগে, ধাতুর আগে, শব্দের আগে, পদের আগে। উপসর্গ বসে শব্দের আগে, পদের আগে আমরা বলতে যাব না। উপসর্গ একটা শব্দের আগে বসে আবার একটা শব্দ তৈরি করে, এবার সেই শব্দটা উপসর্গ যে শব্দের সঙ্গে যুক্ত হচ্ছে সেটাও বাক্যে ব্যবহৃত হয়ে পদ হতে পারে, আর উপসর্গ যুক্ত আর একটি নতুন শব্দ সেটিও বাক্যে ব্যবহৃত হয়ে পদে রূপান্তরিত হতে পারে। আর উপসর্গ তো বর্ণের আগে বসবে না, একটা শব্দের আগেই বসে। ধাতুর আগেও বসার, এখানে ধাতুর আগে বসতে পারে, কিন্তু ধাতুর আগেই যে তার বসার জায়গা তা কিন্তু নয়। আচ্ছা, এর পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি, প্লুতস্বর কাকে বলে? প্লুতস্বর কি? আচ্ছা, প্লুতস্বর হচ্ছে যখন আমরা কাউকে আহ্বান করি বা গান গাই, তখন কোনো একটি শব্দের শেষে যে স্বরধ্বনি তাকে টেনে উচ্চারণ করবার বা প্রলম্বিত করে উচ্চারণ করবার যে রীতি, তাকেই বলে প্লুতস্বর। যেমন ধরো যদু হে, এই যে হয়ের পর যে এটা টেনে ডাকা হচ্ছে, আহ্বান করা হচ্ছে, এই ধরনের ব্যাপারটাকেই বলা হয় প্লুতস্বর। বা জয় হে জয় হে জয় হে, এই হে যে টানা হচ্ছে এটাও কিন্তু প্লুতস্বরের দৃষ্টান্ত। সাধারণত গান গাওয়া আর কাউকে আহ্বান করার সময় আমরা এই প্লুতস্বরের ব্যবহার লক্ষ্য করে থাকি। এরপরে বলছে উপসর্গ ও অনুসর্গের মধ্যে একটি পার্থক্য বলো। এদের ডেফিনেশনই হচ্ছে এদের পার্থক্য। তাহলে উপসর্গ ধ্বনি বা ধ্বনি সমষ্টি, যা শব্দের পূর্বে বসে এক নতুন শব্দ গঠন করে। আর অনুসর্গ হচ্ছে অর্থপূর্ণ বর্ণ সমষ্টি, যা বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যকে অর্থপূর্ণ হতে সাহায্য করে। তাহলে এদের গঠন এবং এদের কাজ নিয়ে যে এদের ডেফিনেশন, সেটাই যদি তোমরা বলো তাহলে এদের পার্থক্যটা যথার্থভাবেই নির্দেশ করা হবে। মানে উপসর্গ হচ্ছে একদিকে কোনো শব্দ নয়, ধ্বনি বা ধ্বনি সমষ্টি, আর অনুসর্গ হচ্ছে আলাদা আলাদা করে বলতে পারো দুটো, এক নাম্বার রয়েছে, দুটো মানে একসঙ্গে না বলে আলাদা করে বলেও তোমরা এক নাম্বারের জন্য লিখতে পারো। আর অনুসর্গ হচ্ছে অর্থপূর্ণ বর্ণ সমষ্টি অর্থাৎ শব্দ, আর উপসর্গ বসে শব্দের আগে, আর অনুসর্গ বসে বাক্যে। আর উপসর্গ শব্দের আগে বসে এক নতুন শব্দ গঠন করে, আর অনুসর্গ বাক্যের মধ্যে বসে বাক্যকে অর্থপূর্ণ হতে সাহায্য করে। ব্যাস, এই গেল এদের পার্থক্য। এত আলাদা না করে একসঙ্গেই গুছিয়ে তোমরা বলতে পারো। এরপর বলছে বর্ধমান বুদ্ধিমান শব্দ দুটির ব্যুৎপত্তি লেখো। বর্ধমান এটি হচ্ছে বৃথ যুক্ত সানচ এর ব্যুৎপত্তি, আর এই সানচ এই প্রত্যয়টি হচ্ছে কৃত প্রত্যয় এবং এটি সংস্কৃত কৃত প্রত্যয়। আর দ্বিতীয় যে শব্দটি ছিল বুদ্ধিমান, বুদ্ধিযুক্ত মানে হয় মতুপ প্রত্যয়, বুদ্ধিযুক্ত মতুপ। তাহলে বুদ্ধিটা তো শব্দ, তার সঙ্গে মতুপ প্রত্যয় যুক্ত হচ্ছে মানে সেটা তদ্ধিত প্রত্যয়, এবং এটি হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এই মতুপটা হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। আমাদের এখানে ব্যুৎপত্তি লেখো দিয়েছে, তোমরা শুধু বর্ধমান লিখে সমান চিহ্ন দিয়ে বৃথ যুক্ত সানচ লিখবে। সানচ বানান তালাবস্যয় আকার দন্তেন্য চয় হসন্ত, হসন্ত দিতে ভুলবে না। বৃথ বানান বয়রি ধয় হসন্ত। আর
বুদ্ধিমান লিখে সমান চিহ্ন দিয়ে বুদ্ধিযুক্ত মতুপ লিখবে। মতুপ বানান ম তয়হসু পয়হসন্ত। তাহলে এই গেল এই প্রশ্নের উত্তর। এরপরে প্রশ্ন, ক্রিয়ার প্রকার কয় ধরনের ও কি কি? ক্রিয়ার প্রকার 3 ধরনের। অতীতকাল, মানে এটা বলেছে ক্রিয়ার কালের প্রকার। আচ্ছা, ক্রিয়ার কাল কয় প্রকার যদি বলে, তোমরা 3 ধরনের বলবে। বলবে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। এবার যদি প্রশ্নে চাওয়া হয় ক্রিয়ার বর্তমান কালের প্রকার কয়টি ও কি কি, তখন বলবে 4টি। সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান এবং বর্তমান অনুজ্ঞা। একইভাবে অতীতের চাইলে অতীতের প্রথম তিনটে একই রকম, শুধু শেষেরটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত। আর ভবিষ্যতের ক্ষেত্রে সাধারণ, ঘটমান, পুরাঘটিত, আর চতুর্থটা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। তাহলে এইভাবে তোমাদের কিন্তু বিভাজনগুলো জেনে রাখতে হবে। এরপরে প্রশ্ন, অনন্য সমীভবন কাকে বলে? উদাহরণ দাও। আমরা এর আগে প্রগত সমীভবনের একটা প্রশ্ন পেয়েছিলাম। অনন্য সমীভবন কি? আবার এই অনন্য সমীভবনের আরেক নাম হচ্ছে পারস্পরিক সমীভবন। কিরকম জিনিসটা? আমরা দেখব শব্দের মধ্যে অবস্থিত 2টি অসম ব্যঞ্জন ধ্বনি একে অপরের ওপর প্রভাব বিস্তার করে যখন দুজনেই রূপান্তরিত হয়ে শব্দের মধ্যে একটি সমতা বিধান করে, তখন সেই ধ্বনি পরিবর্তনের নিয়মকে বলে অনন্য সমীভবন বা পারস্পরিক সমীভবন। আবারও একবার বলছি, শব্দের মধ্যে 2টি অসম ব্যঞ্জন ধ্বনি, অসম মানে 2টি আলাদা ব্যঞ্জন ধ্বনি, আলাদা, একেবারে আলাদা ব্যঞ্জন ধ্বনি, একে অপরের ওপর প্রভাব বিস্তার করে রূপান্তরিত হয়ে যখন শব্দের মধ্যে একটি সমতা নিয়ে আসে, তাকে বলে অনন্য সমীভবন বা পারস্পরিক সমীভবন। দৃষ্টান্ত কিরকম তোমরা খুব ভালোভাবেই জানো। মহোৎসব থেকে মোৎসব, বা এ ধরনের দৃষ্টান্ত আরও তোমরা পেয়ে থাকো। বিশ্রীকে বলা হয় বিচ্ছিরি। এইভাবে আমরা অনন্য সমীভবন বা পারস্পরিক সমীভবনকে যে সংজ্ঞা আর উদাহরণ সহ উত্তরটা উপস্থাপন করব। আচ্ছা, এরপরে দেখো সাপেক্ষ সর্বনামের বাক্যে উদাহরণ দাও। অনেকে কি তোমরা কিন্তু সাপেক্ষ সর্বনাম বলতে আবার বুঝে উঠতে পারবে না। আসলে এই সাপেক্ষ সর্বনাম হচ্ছে সংযোগমূলক সর্বনামেরই একটা রূপ। সংযোগমূলক সর্বনাম কোনগুলো? যা, যেটা, যিনি, যে, এগুলি হচ্ছে সংযোগমূলক সর্বনাম। এবার দেখা যায় যে কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে বাক্যের অর্থকে পূর্ণতা প্রদান করতে গিয়ে একটি সংযোগমূলক সর্বনাম বাক্যে ব্যবহার করলে যথেষ্ট হয় না, সেখানে আরও একটি সংযোগমূলক সর্বনাম ব্যবহার করা হয় এবং একটিকে আরেকটির ওপর নির্ভরশীল করে প্রকাশ করা হয়। তখন সেই সংযোগমূলক সর্বনামকে বলা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। আসলে সাপেক্ষ শব্দের অর্থই হচ্ছে যেটা একটা নির্ভরশীলতার ব্যাপার, একটার উপরে আরেকটা নির্ভরশীল হয়ে থাকে। যেমন ধরো দৃষ্টান্তে বলতেই পারো যে যা ভেবেছিলাম তাই ঘটেছে। এই যা আর তা মিলে হচ্ছে সাপেক্ষ সর্বনামের দৃষ্টান্ত। যেটা আনতে বলেছিলাম সেটাই তুমি আনোনি, এই যে যেটা আর সেটা, যেটা সেটা দুটোই হচ্ছে সংযোগমূলক সর্বনাম। এবার এখানে দুটো সংযোগমূলক সর্বনামকে ব্যবহার করা হয়েছে এবং একটার উপরে আরেকটাকে নির্ভরশীল হিসেবে দেখানো হয়েছে বাক্যে, এটাই হচ্ছে সাপেক্ষ সর্বনাম। আচ্ছা, এরপরে আজকের শেষ প্রশ্ন, ক্রিয়ার ভাব কয় প্রকার ও কি কি? ক্রিয়ার ভাব হচ্ছে 3 প্রকার। প্রথম হচ্ছে নির্দেশক, নির্ধারক বা অবধারক ভাব, এটাই 1 নম্বর ভাব। একই জিনিস, নির্দেশক, নির্ধারক বা অবধারক ভাব। 2 নম্বর হচ্ছে অনুজ্ঞা ভাব, আর 3 নম্বর হচ্ছে আপেক্ষিক ভাব। তোমরা এই ক্রিয়ার ভাবের যে প্রকারভেদটা, এটা 8ম শ্রেণীতে সাহিত্য চর্চা বইয়েও কিন্তু, সাহিত্য চর্চা নয়, ভাষা চর্চা বইয়েও কিন্তু পড়েছিলে। 8ম শ্রেণীর ভাষা চর্চা বইয়েও কিন্তু এই বিষয়টি ছিল। ক্রিয়ার কাল, প্রকার আর ভাব একসঙ্গে পরপর ছিল। তা এখানে প্রশ্নের উত্তর কমপ্লিট। তাহলে একটু আলোচনা করে নিই। নির্দেশক ভাব বলতে আমরা দেখব বাক্যে ক্রিয়ার মাধ্যমে যখন একটা সাধারণভাবে তথ্য উপস্থাপন করা হচ্ছে বা নির্দেশ করা হচ্ছে, তুলে ধরা হচ্ছে। আর দ্বিতীয় নম্বর যে অনুজ্ঞা ভাব, অনুজ্ঞা মানেই 4টি শব্দ,
আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ। এই অনুজ্ঞা ভাবের আবার দুটো দিক রয়েছে, দুটো কাল রয়েছে, বর্তমান অনুজ্ঞা, ভবিষ্যৎ অনুজ্ঞা। যে বাক্যে যে বাক্যগুলোর মাধ্যমে আদেশ, অনুরোধ, উপদেশ, প্রার্থনা, নিষেধ, প্রার্থনা নয় নিষেধ বোঝানো হয়ে থাকে, সেই বাক্যের ক্রিয়ার ভাবকে বলা হয় অনুজ্ঞা ভাব। এরপর যেটা ক্রিয়ার ভাবের তৃতীয় ভাগ, মানে শেষ ভাগ, যেটা আপেক্ষিক ভাব। বাক্যের মধ্যে যখন একটা শর্ত সাপেক্ষ ব্যাপার প্রকাশ করা হয়, যদি ভালো বৃষ্টি হয় তবে ভালো ফসল ফলবে, এই ধরনের বাক্যের ক্রিয়ার ভাবকে বলা হচ্ছে আপেক্ষিক ভাব। তাহলে এভাবে আমরা ক্রিয়ার ভাবকে বুঝেও নেব। যদি কোনোভাবে এই ভেরি শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রে কোশ্চেন থাকে, ডেফিনেশন থাকে, তাহলে আমরা তা লিখতে পারব। তাহলে আজকে এতটাই আলোচনা করলাম। ব্যাকরণের এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা রিভিশন করো, এখান থেকে কিন্তু তোমরা থার্ড সামেটিভে প্রশ্ন পেতে পারো।